ভদ্রলোক যে বাংলাদেশ থেকে গেলেন, তাদের সাথে ভারতের যে কথাগুলো হচ্ছে বা হতে পারে সেটি হলো চীনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু গভীর হচ্ছে। আর একটি বিষয় হলো যে বাংলাদেশে আহ, জঙ্গি কিছু ঘাঁটি তৈরি হচ্ছে, এই মর্মে ভারতের খবর আছে ভারতের কাছে, এবং নির্দিষ্ট করে ভারতের গোয়েন্দা দপ্তর থেকে ভারতের সরকারের কাছে জানানো হয়েছে বাংলাদেশের বিশেষ কতগুলো জায়গায় নাম বলে সেই সব জায়গায় এই গোয়েন্দা ট্রেনিং সেন্টার গুলো, এই জঙ্গি ট্রেনিং সেন্টার গুলো গঠিত হয়েছে এবং সেইখানে পাকিস্তানের আইএসআই এর প্রত্যক্ষ মদত রয়েছে। তো আমার ধারণা যে এই বিষয়গুলো, এই দুটো বিষয় বিশেষ করে, যে বাংলাদেশের জঙ্গি ঘাঁটির বিষয়গুলো বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায়, এবং বাংলাদেশে চীনের কোনো ল্যান্ড রিকুইজিশন দেওয়া হচ্ছে কিনা চীনের নামে, এই দুটো বিষয়কে নিশ্চয়তায় আনার জন্য আমাদের এই দূতাবাসের লোকদের সাথে, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ভারতের বৈঠক চলছে। ভারত কনসার্ন। আমি আসবো আপনার কাছে। চীনের ড্রোন ফ্যাক্টরি, আমাদের সেনাপ্রধানের সাম্প্রতিক 6 দিনের তুরস্ক সফর গতকাল গেলেন, এবং একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কটা এত গেল, আপনি একাধিক কয়েকটা দিক বললেন যে জঙ্গিদের আস্তানা এইসব বিষয় এবং চীনকে জায়গা দেওয়া হচ্ছে কিনা। এর বাইরে বাংলাদেশ ভারত সম্পর্ক তো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা তো কোনো উন্নতি দেখা যাচ্ছে না, এই জায়গায় আসবো। এর আগে একটু শুনে আসি জিয়া করিম। জিয়া ভাই, আপনি কিভাবে দেখছেন এই সামরিক কর্মকর্তার, মানে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টার আর বা প্রতিরক্ষা উপদেষ্টার ভারত সফরের এই অজিত দোভালের সঙ্গে বৈঠকের বিষয়টিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাইকে। মঞ্জু ভাইয়ের কথা শুনছিলাম। মঞ্জু ভাই আসলে মেজরিটি জিনিস বলছেন যে কি কারণে এটা হচ্ছে। একটা জিনিস আমার মনে হয় যে এখানে অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে আপনার মনে থাকার কথা যে তখন এই ইলেকশনের আগে একটা আমেরিকার একটা পত্রিকা বা আমেরিকার বেশ কয়েকটা পত্রিকা এসেছিল যে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। তারপরেই দেখা গেল যে তারেক রহমানের সঙ্গে এই সব বৈঠকগুলি হলো, এবং তারপরে তারেক রহমান এর আগে বললেন যে আমার ওই যে দেশে আসার সিদ্ধান্ত সম্বন্ধে আমার একক নয়, এখানে অন্য স্টেক হোল্ডার আছে। যেটা শোনা যায় যে, যতটুকু আমি তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে তারেক রহমান যখন দেশ ছেড়ে যান এই 1/11-এর সময়, তখন এই মধ্যস্থতা কিন্তু ইন্ডিয়া তার জন্য এটা করে দিয়েছিল। সেই সূত্র ধরেই ইন্ডিয়া বিনা সিকরির নাম শোনা যায়। হ্যাঁ, তিনি তারপরে আপনার আবার ইন্ডিয়ার দ্বারস্থ হয় তারেক রহমান যে এই অবস্থা চলতেছে, এবং সে দেশে নর্মাল পরিস্থিতি, মানে যেটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবে এবং দুই দেশের যে টানাপোড়েন যাচ্ছে এটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা সেটা দেখলাম না। আসলে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে ইলেকশনের পরে দেখলাম যে একটা গ্রুপকে, দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রাখা হলো নির্বাচনে। আর একটা হচ্ছে যে যদি দেখেন যে তারা এখনো কিন্তু একই ভাষায় এই যারা জুলাই জঙ্গিরা একই ভাষায় কথা বলছে, চিকেন নেক আলাদা করে দেব, দিল্লি দখল করে নেব। তো এই যে জিনিসগুলি, একটা দেশ পাশাপাশি দুইটা দেশ থাকলে তার মানে আপনি তো একটা দেশকে সরিয়ে দিতে পারবেন, তাই না? পারবেন না, তাই না? আমার তার সঙ্গে আপনার অধিকার আদায় করে তার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে আপনার বাঁচতে হবে। এখন আপনার প্রতিবেশী কিভাবে প্রতিবেশী যদি ভালো থাকে আমিও ভালো থাকবো, কারণ আপনি যেমন উস্কে দিতে পারেন ওপারে, তারাও কিন্তু আমাদের দেশে উস্কে দিতে পারে, তাই না? সেটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই একটা জটিল অবস্থায়। সেখানে চীন আছে, যেটা মঞ্জু ভাই বললেন, কারণ চীন দেখবেন যে মায়ানমার দিয়ে চীন আমাদের বে অফ বেঙ্গলের দিকে ঢুকতে চায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ইউরোপ আছে, তারপরে আমাদের বেশ কিছু, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আপনার রাশিয়ার, তারও ব্যাপার আছে। আর একটা জিনিস মঞ্জু ভাই বলেছেন, যেটা এই দিনাজপুরের দিনাজপুরের ওই সাইডে একটা হসপিটাল করেছিল শেখ হাসিনা, যেটা চায়নাকে দিয়ে। এইটাকে কিন্তু ইন্ডিয়া সঠিকভাবে নেয়নি, কারণ শেখ হাসিনা খুব দূরদর্শী ছিলেন। ওনার কথা হচ্ছে যে অন্যকে দিয়ে যদি আমি মনিটরিং করতে পারি, তার আপনার যদি স্থাপনা থাকে তখন আপনার স্বার্থ নিহিত থাকবে, তখন আপনি আমাকে ডিফেন্ড করবেন, তাই না?
আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে কি করবেন? আপনি আপনার সামরিক শক্তি অন্যান্য দিক দিয়ে ডিফেন্ড করবেন আমাকে। আর যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু আপনি কোনো সময় ডিফেন্ড করবেন না। এটাই হয়। সুতরাং আ এই জিনিসগুলা বোঝার মানে বর্তমান রাজনীতিতে এটা কম দেখি, যেটা আগেও অনেক সময় দেখিনি। কিন্তু শেখ হাসিনা এগুলি বুঝতেন যে ভূ রাজনীতি কিভাবে করতে হবে। সুতরাং এইগুলিকে দেখেন যে মঞ্জু ভাই যেটা ওইটা নিয়ে আসছিলেন। এখন যদি আমাকে আ এই সমীকরণগুলো মেলাতে হয়, দেখেন পুশিন চলছে এখন। এই পুশিনও যার জন্য এটাও আলোচনার একটা বিষয়, যার জন্য এর আগে পররাষ্ট্রমন্ত্রী গেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রীও আ অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। কিন্তু বৈঠকের মূল বিষয়বস্তুগুলো জানা যায়নি। এখন সবাই তার নিজস্ব স্বার্থ দেখতে চায়। আবার এ আম যেটা আ ইন্ডিয়া যেমন তার স্বার্থ দেখছে, বাংলাদেশকেও তার স্বার্থ দেখতে হবে। আমাদের আ অনেক কিছুই ইন্ডিয়ার উপরে নির্ভরশীল। কারণ আপনার দেখতে হবে যে, যে জিনিসগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো কোত্থেকে আসে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসলে আমরা ১ নাম্বার হচ্ছে সেখানে উৎপাদন হয়। ২ নাম্বার হচ্ছে সে ক্যারিং কস্ট কম পড়ে। সেখানে আপনি কম খরচে আপনার জনগণের কাছে পৌঁছাতে পারবেন। সুতরাং যদি সম্পর্কের টানাপোড়েন হয় তাহলে আপনার এইগুলি আ ব্যাঘাত ঘটে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও অ্যা একটা খারাপ অবস্থায় চলে যায়। সুতরাং সেইগুলির দিক থেকে বিচার করলে এখন চাইছেন যে কোনোভাবে যদি সম্পর্ক আ সঠিক আনা যায়। কিন্তু আনতে গেলে আগে তাকে দেখতে হবে যে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তি কতটা এফেক্ট করে ইন্ডিয়া, সেইগুলিও হয়তো তুলে ধরছেন আমার যেটা মনে হয়। সুতরাং এইগুলিকে মাথায় রেখেই বাংলাদেশকে এগোতে হবে এবং বাংলাদেশকে সেই হিসাবে কাজ করতে হবে। কিন্তু কাজ করতে গেলে কিছু ছাড় দিতে হবে, কিছু পেতে হবে। এইভাবে আ চলবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি সব দিয়ে দিব বা আমি সব পেয়ে যাব, সেভাবে কখনো হয়। সবাই একটা ব্যালেন্স থাকতে হবে এবং আপনি যখন টেবিলে কথা বলবেন তখন আপনি আপনার দাবিটা যদি অটুট থাকেন এবং আপনি দাবি আদায় করতে পারেন, সেটা হচ্ছে কূটনৈতিক সফলতা। কিন্তু সেই সফলতা কতটুকু আসবে আমি জানি না। আ কারণ আমি দেখিনি এর আগে। আপনি দেখেন আমাদের দীর্ঘ ৫৫ বৎসরে আমাদের ছিটমহল থেকে যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান শেখ হাসিনা দিয়ে গেছেন। আবার এই বে অফ বেঙ্গল, যেটার ভিতরে 40% ন্যাচারাল রিসোর্স আছে সেইটা। আম সেইটার তো অনেকের আ চোখ সেদিকে। সেইটাও চায়নার যেমন চোখ সেদিকে, আবার আমেরিকা অন্যান্য দেশের। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে এই বে অফ বেঙ্গলে যে ড্রিলিং করা হচ্ছে, এর সঙ্গে ইকোসিস্টেমে পরিবর্তন আসবে। যেটা আমাদের বলা হয় যে আমাদের যে ইলিশ, সেটা কিন্তু এই 70% আমাদের দিকে আর 30% ইন্ডিয়ার দিকে চলে যায়। কিন্তু এই মাইগ্রেশনটা উল্টায় যেতে পারে যদি এই ড্রিলিং কাজ শুরু হয়। যেটা আমি মাঝে একজন উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড ছিলেন বায়োলজিক্যাল সায়েন্সের। তো উনি বলছিলেন যে উনি এই ব্যাপারটা নিয়ে অনেকদিন আগে একটা কাজ করেছিলেন যে কেন আ এই এই অবস্থা কেন আমাদের দেশে বেশি ইলিশ, কেন অন্য দেশে, এবং অন্যান্য যে মাছগুলি আমরা পাই সেগুলি কি অবস্থা হতে পারে যে পরবর্তীতে যদি এই ড্রিলিং কাজগুলি শুরু হয়, যেমন আপনার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এইগুলিও মাথায় রাখতে হবে। ভূ রাজনীতিতে এইগুলিও বিরাট ব্যাপার যে আপনি তেলটা কারা ব্যবহার করছে, কে নিয়ে যাচ্ছে। সুতরাং এইগুলিও একটা বিরাট ব্যাপার। এইগুলির ব্যাপারেও ইন্ডিয়া নিঃসন্দেহে তাদেরও একটা আছে এবং তারা চায় যে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনীতি থাকুক, জঙ্গিবাদের উত্থান না ঘটুক, আম যার বর্ডার শান্ত থাকুক। কিন্তু সেইটা যদি নিশ্চিত না করতে পারেন, ইন্ডিয়া অলওয়েজ প্রেশার দিতে হবে। কিন্তু ওইটা যদি নিশ্চিত করতে পারেন যে না, আপনার ওদিকে উলফা বা অন্যদিকে ওই যে সেভেন সিস্টার আছে সেইটার ব্যাপারে আপনি যদি উস্কা না দেন, তাহলে ইন্ডিয়া ঠিক থাকবে। আর যদি আপনি এই দিক থেকে রাজনীতি, বিশেষ করে যখনই আপনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন তখন কি কথা বলতেছেন সেটা কিন্তু একটা গুরুত্ব বহন করে। সুতরাং এই যে পুস্কে নেতারা যারা এই এনসিপি তারা যে কথা বলছে বা জামাত ইসলামী যে কথা বলছে, আপনাকে দেখতে হবে, এইগুলো বুঝতে হবে যে এইগুলিকে যদি কন্ট্রোল না করতে পারেন এতে আমাদের বিপদ। বড় দেশের বিপদ আসা কঠিন। তাই না? যে আমি জঙ্গিবাদে কয়েকদিন আগে জঙ্গিদের কিছু অ্যারেস্ট করল না? শুধু অ্যারেস্ট করলে হবে না, যে যেগুলো ছেড়ে দিয়েছে এর আগে ইউনূস সরকার এবং ৫ই আগস্টের পরে এই সেনাবাহিনী ও ওয়াকারুজ্জামান, সেইগুলিকে গ্রেফতার করেন। তাহলে অনেক জিনিস বেরিয়ে আসবে। যারা আ আ মানে ২ টা দেশকে অশান্ত করতে চাচ্ছে। এতে অন্যদের লাভ, তৃতীয় পক্ষের লাভ। তাহলে দেশটা লুটে নিতে পারে।
আপনার দেশটা অশান্ত হলে দেশ থেকে সবকিছু চলে যেতে পারে, তখন আর তদারকির কেউ থাকে না। এখন একটা নির্বাচিত সরকার আছে, তার কিছুটা হলেও জবাবদিহিতা আছে, কিন্তু যখন অশান্ত হবে এবং কোনো সরকার থাকবে না, তখন যে কোনো কেউ আপনার জিনিসপত্র লুটে নিতে পারবে এবং এতে তৃতীয় পক্ষের লাভ হবে, এবং তৃতীয় পক্ষ ওইটাই চায়। একেবারে এটাই ইন্ডিয়াও সেইভাবে চাচ্ছে যে একটা একদম সরকার থাকুক। একদম সঙ্গে থাকুন। আসবো আপনার বন্ধুর বিষয়ে পরের চ্যাপ্টারে আসবো আপনার কাছে। মঞ্জু ভাই, যেটা আমি আপনার কাছে জানতে চাইলাম, যে আপনি প্রসঙ্গটা তখন তুলতে চেয়েছিলেন, চীন একটা ড্রোন কারখানা, চীন বাংলাদেশকে ড্রোন দিবে, এইরকম ড্রোন কারখানা হওয়ার কথা বাংলাদেশে, এরকম চীন সহযোগিতা করবে। সেটি হঠাৎ করেই যে আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম, বগুড়ায় যে ড্রোন কারখানা হবে সেটিতে তুরস্ক বিনিয়োগ করবে। তাইলে এখন যে চীনের রাষ্ট্রদূত প্রতিদিন কাউ করতেছে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলাদেশের পয়সা নানা রকম, যে আমরা অমুকের ইয়ে সহ্য করবো না, তমুকের ইয়ে সহ্য করবো না, বাংলাদেশের উপর অন্যের খবরদারি সহ্য করবো না, এটা কতটা লজিক্যাল, তিনি পারেন কিনা, কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা, এইসব কারণে কি চীন ক্ষুব্ধ? এবং চীন কি আসলে যে এমওইউ করছে, এমওইউ তো আর চুক্তি না, এমওইউ করছে, এগুলার সামনের দিকে অগ্রসর হবে কিনা, এটা প্রশ্ন। এই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দেই আপনাকে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বাংলাদেশের জঙ্গি যে ঘাঁটিগুলো আছে সেগুলো ভারত ইয়ে করলো, জানান দিল ইয়েকে, প্রতিরক্ষা উপদেষ্টাকে, নিশ্চয়ই জানিয়েছে তারা, আপনি তো বললেনই। তো এই যে জঙ্গি উত্থান ঘটছে, ইদানিং তো আমরা জঙ্গিকে দেখতে পাচ্ছি, বিদেশ থেকেও জঙ্গি আসছে আমাদের দেশে, তাদেরকে ধরে ব্যাক করছে বাংলাদেশে। যেমন সিঙ্গাপুর থেকে 2 জঙ্গিকে ইয়ে করলো, তাদের ইয়েও বাতিল করে দিল, এই যে কি বলে, ওয়ার্ক পারমিটও বাতিল করে দিল এই দেশে। তো সব মিলিয়ে ওই 2-3টা জায়গায় যদি আপনার বিশ্লেষণটা শুনি। এখন ড্রোন কারখানা আসলে চীনের ছিল না, ড্রোন কারখানার প্রথম প্রস্তাবটা তুরস্কেরই ছিল। প্রথম প্রস্তাবটা তুরস্কেরই ছিল। আচ্ছা, হ্যাঁ, সেইটা ছিল চিটাগাং জোনে তৈরি হওয়ার কথা। সেইটা চিটাগাং জোনে তৈরি হওয়ার কথা ছিল ইউনূসের আমলে। সেইটাই তারেক রহমানের আমলে এসে চিটাগাং থেকে ট্রান্সফার হয়ে বগুড়ায় চলে আসছে। এইটা এই সরকারের কৃতিত্ব যে তারা বগুড়ায় ব্যাপারটা টেনে নিয়ে আসছে। তুরস্কের বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় বলে তাদের আপত্তি নেই, তারা বাংলাদেশে একটা ড্রোন কারখানা করতে চায়। কারণ তুরস্কের ড্রোন হচ্ছে পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, ব্রাকতিয়ার ড্রোন যেটা তুরস্কের, সেটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ড্রোন। এমনকি আমেরিকা, রাশিয়া তাদের থেকেও উন্নত ড্রোন। তো তুরস্ক সেই ড্রোন বিক্রি করে প্রচুর টাকা কামায় সারা বছর। বিশেষ করে এই ইউক্রেনে তুরস্ক যে পরিমাণ ড্রোন বিক্রি করেছে, তুরস্কের পলিসির ভিতরে একটা মজা পাবে না। মানে কি বলবো এটাকে, খারাপ অর্থে বলা তো, খারাপ কথা তো এখানে বলা যাবে না। তো সেই খারাপ কথাটাকে যদি শুদ্ধভাবে আমরা বলি যে আপনি টাকার বিনিময়ে যখন আপনি দেহ ব্যবসা করবেন, তখন আসলে আপনার বাদ বিচার থাকে না। কোনো কালার, ভাষা, বর্ণ, জাতি, এরকম কোনো বাদ বিচার থাকে না। তুরস্কের ব্যাপারটা হচ্ছে ওইরকম। তারা রাশিয়ার সাথে বৈঠক করছে এরদোগান ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, এবং এরদোগান জায়গা দিচ্ছে। রাশিয়ান এবং ইউক্রেন প্রতিনিধিদেরকে এরদোগান নিজের দেশে এনে জায়গা দিচ্ছে, এবং দিনের পর দিন সেই সংলাপ চলছে যুদ্ধ বন্ধ করার জন্য। সংলাপটা চলছে হচ্ছে 24 সাল থেকে, 24 সাল থেকে 25 সাল পর্যন্ত কন্টিনিউ করেছে এরদোগানের চেষ্টাতে। সেই এরদোগান আবার কন্টিনিউয়াসলি ড্রোন সাপ্লাই দিচ্ছে ইউক্রেনকে। তার মানে তার হচ্ছে পয়সার দরকার, তার হার্ড ক্যাশ দরকার। একদিকে হচ্ছে তার হার্ড ক্যাশ দরকার, যেটা সে ইউরোপে ইনভেস্ট করে পাচ্ছে, ওইসব যুদ্ধের ভিতরে ইনভেস্ট করে পাচ্ছে। ইভেন সে ইসরায়েলে পর্যন্ত আপনি ড্রোন বিক্রি করেছে, আপনি অবাক হয়ে যাবেন না। আবার এইদিকে এই ইস্ট জোনে, এই যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই জোনে তার আবার ইচ্ছা হচ্ছে এখানে ইসলামাইজেশনের যে চাষাবাদ, সেটি সে করবে। এবং এই ইসলামাইজেশনের যে খলিফা সে নিজে, এই খলিফা যেন কোনোভাবে সৌদি আরব না হয়, সেই জন্য সৌদি আরবকে এখানে ব্যারিয়ার দিয়ে, ইরানকে এখানে ব্যারিয়ার দিয়ে সে হচ্ছে এখানে ইসলামের খলিফা হবে। বাংলাদেশের মানুষের ভিতরে দুইটা ভাগ আছে, স্পষ্ট দুইটা ভাগ আছে, ধর্মীয়
একটা হলো যারা ইরানপন্থী, আর একটা হলো সৌদি আরবপন্থী। ইরানপন্থীরা মানেই যে তারা সব শিয়া তা কিন্তু না। না। ইরানপন্থীদের ভিতরে অনেক সুন্নি আছে, কিন্তু তারা ইরানের যে খোমেনির যে আদর্শ বা ইরানের যে আদর্শ সেটাকে তারা ফলো করে, ইরানি ইসলাম যেটা। হুম, আর সৌদি আরবের যে সালাফি ইসলাম যেটাকে বলা হয়, সেটা সৌদি বাচ্চাদের মাধ্যমে আসে। তার তো খলিফা অনির্দিষ্টকালের জন্য তৈরি হয়ে আছে সৌদি আরব। তো এই দুই খলিফা, ইরান এবং সৌদি আরব, এই দুই খলিফাকে হটিয়ে সেখানে এরদোগান খলিফা ইসলাম এবং আধুনিকাইজেশন এবং মডার্নাইজেশন সবকিছুর একটা জগা খিচুড়ি করে তিনি এটা করতে চান। তার যে প্রজেক্ট এইখানে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট, বাংলাদেশে শুধু না, পাকিস্তানে, বাংলাদেশে, আপনার এই যে টোটাল কোস্টাল জোনটাতে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রত্যেক দেশে তার এই প্রজেক্টটা আছে। তো এখন তার গোয়েন্দারাও কিন্তু আছে। বাংলাদেশে সবসময় গোয়েন্দা বলতেই বলা হয় যে র, আইএসআই, সিআইএ। হ্যাঁ। হ্যাঁ, এর বাইরে আর গোয়েন্দা গোয়েন্দা বলে কোনো শব্দ সবই নেই। তো আছে, মোসাদ, তুরস্কের গোয়েন্দা, সবই তো আছে। মোসাদ সেভাবে কাজ করে না। এই তুরস্কের গোয়েন্দা রীতিমতো বাংলাদেশে কাজ করে, সবভাবেই আছে। এখন যেটা যে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে তুরস্কের যে ড্রোন ফ্যাক্টরিটা, এইটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। আর চীনের সাথে যেটা করার কথা ছিল সেটি হলো বাংলাদেশে চীনের 70% বাংলাদেশের যে সামরিক সরঞ্জাম, এর 70% আসে হলো চীন থেকে। চীন থেকে। সেইখানে আমরা যখন মার্কিনের সঙ্গে আমরা নন ডিসক্লোজার চুক্তি করলাম, ওইখানে স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বলে দিয়েছে যে অস্ত্রগুলো তোমরা চীন থেকে কিনতে, সেই অস্ত্রগুলো এখন থেকে তোমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, এবং তারা দাম ধরে দেবে। আমরা চীন থেকে কিনতাম ধরেন 500 টাকা দিয়ে, সেটা আমাদেরকে 1000 টাকা দিয়ে কিনতে হবে, ডবল দাম দিয়ে কিনতে হবে, এবং আমরা বাধ্য কিনতে। তো এই চুক্তি বলে আমরা ওটা কিনবো। কিন্তু মজার ব্যাপারটা হয়েছে যে এই যে চীনের সঙ্গে যে চুক্তিগুলো আমাদের হওয়া ছিল, এমনকি শেখ হাসিনা সরকারের আমলে যে চুক্তিগুলো হওয়া ছিল, সেই চুক্তির যে ডেলিভারি গুলো, সেই ডেলিভারি গুলো শেখ হাসিনার আমলে হয়েছে, ইউনূসের আমলে হয়েছে, এবং এখনো হচ্ছে। তাহলে আমেরিকার কথাটা আমরা শুনছি কিভাবে? আমেরিকার কথাটা আমরা শুনছি চীনের সঙ্গে নতুন করে এগ্রিমেন্টে না যেয়ে। এই যে যেটা জিয়া ভাই বললেন যে এমওই হচ্ছে, ওটার কোনো ভ্যালু নাই আসলে। ভ্যালু নাই। ওটা হলো জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো। আপনি আর আমি দুটো গামছা কিনবো হাটে যেয়ে, ভাই দাম দর করতেছেন, আপনি দাম দর করতেছেন, আমার দাম দর করার দরকার নেই। আপনি দাম করে ফিক্স করে ফেললেই আপনিও যে দামে নেবেন আমিও সেই দামে পাবো, কারণ গামছা দুটো জোড়া দেওয়া থাকে, মাঝখান থেকে ছিঁড়ে দেয় দোকানদার। আপনি কিনছেন কিনা আমি জানি না, আমি গ্রামের হাটে গামছা কিনছি, গামছা জোড়া দেওয়া থাকে। তো যে তো আপনি যখন কিনছেন তখন তো আমার আর কথা বলার দরকার নেই, বার্গেনিং করার দরকার নেই। তো সেই জন্য আপনি যখনই দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে ঠিক আছে, নতুন কোন এগ্রিমেন্ট তোমরা যখন চীনের সাথে করবা, তার আগে আমাদের ব্যাপারটা মাথায় রেখো। সরকার নতুন এগ্রিমেন্ট করতে পারছে না, আবার সরকারের প্রধান চীন সফরে গিয়েছেন, এবং সেখানে 13টি এমওইউ স্বাক্ষর হচ্ছে। এই এমওইউ স্বাক্ষর গুলো হচ্ছে সরকার জনগণকে এক ধরনের মূল্য দেখানো, যে এই বিষয়ে আমাদের একটা চুক্তি হচ্ছে, এই বিষয়ে আমরা এগ্রিমেন্টে যাচ্ছি, এবং এতদিন পরে আমাদের দেশে এই জিনিসগুলো ফুলে ফেপে উঠবে, আমাদের অমুক অমুক উন্নতি হবে। এই কথাগুলো বলার জন্য আপনাকে কাগজে কলমে 13টি চুক্তি স্বাক্ষর করার বিষয় বলা হয়েছে। এর ভিতরে 13টির ভিতরে 6টি হচ্ছে ইউনূস আমলে সেটেল করা, আর 5টি হচ্ছে শেখ হাসিনার আমলে সেটেল করা। তো এই যে বাকি একটা বা দুইটা হচ্ছে এই তারেক রহমান সাহেবের এই সরকারের আমলে সেটেল করা। তো এই জিনিসগুলো এমওই পর্যায়ে আছে। সেই জন্য এখন চীনকে যদি আপনাকে আবার বন্ধু বলতে হয়, চীনের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখতে হয়, তাহলে কোনো না কোনো একটা ডিল আপনাকে করতে হবে। কোন ডিল করবেন আপনি? তো ড্রোন যদি আপনি তুরস্ক থেকে বানান, চীন থেকে বানালেই বা আপনার সমস্যাটা কি? চীন আরো সস্তায় বানিয়ে দেবে। তুরস্কের ড্রোনটা যদি আপনার ফ্যাক্টরি কোয়ালিটি হয়, চীনের ড্রোনটা হবে হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি কোয়ালিটি, তাই না? আমরা তো দেখি সব জুতারই তো কপি থাকে। বাটার জুতার কপি থাকে না বাজারে, বালা নাম থাকে, BALA, টির জায়গাটায় আপনি টের পাবেন না বাটা শব্দটা, ওই রকম। তো এখন চীন থেকে যেটা করা হচ্ছে, যে চীনের সাথে এটা কোনো জেনুইন এগ্রিমেন্ট না, এটা হলো
পার্টিসিপেটরি এগ্রিমেন্ট, অর্থাৎ চীনের সাথে আমাদের যে গভীর বন্ধুত্ব আছে, চীনের কাছে আমরা যে $20 মিলিয়ন সাহায্য চেয়েছি, চীন যে আমতা আমতা করে হলেও বলেছে ঠিক আছে দেখবো, সেইটার সাথে লেনদেন যত স্মুথলি থাকে সেই জন্য চীনকে বলা হয়েছে যে তোমরা একটা ফ্যাক্টরি এখানে দাও, এবং আনোয়ারাতে তোমাদেরকে যে জায়গা দেওয়া হবে সেই জায়গাটা টোটালি হচ্ছে ডিউটি ফ্রি, টোটালি ডিউটি ফ্রি। তো এই জিনিসগুলো চীনকে দেওয়া হচ্ছে, এটাতে করে আমেরিকাকে বলা যাচ্ছে যে আমরা কোনো নতুন এগ্রিমেন্ট করছি না, আমরা তোমাদের চুক্তিকে, তোমাদের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেটাকে শ্রদ্ধা দেখিয়ে কোনো নতুন চুক্তি করছি না, এই চুক্তিগুলো বিগত সরকারের চুক্তি, আমরা সেগুলোকে কন্টিনিউশন দিচ্ছি, এইটা। আর মূল যে তুরস্কের ব্যাপারটা, তুরস্ক হচ্ছে এখানে ড্রোন হোক আর না হোক, তুরস্কের ফান্ড এখানে আসবে, সেই ফান্ড এখানে ডিস্ট্রিবিউশন হবে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইটা, এবং সেই ফান্ডটা কোন কোন জায়গায় আসবে, কার কার হাতে যাবে, সেই ব্যাপারটি আপনি এখানে আলোচনা করতে পারবেন না, সেটি দীর্ঘ আলোচনার বিষয়। এটি আশা করি বুঝতে পারছেন কোন জায়গায় যাবে। একটা বিষয় বলি, আপনি চীনের ড্রোন আর তুরস্কের ড্রোনের কথা বলছেন, দামের পার্থক্য বা একটু এদিক সেদিকের ব্যাপার, কিন্তু এইটা কি মনে হচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের চাপ আছে, তুমি চীন থেকে কিনবা না ড্রোন, যেহেতু নেটো তুরস্ক নেটোভুক্ত দেশ, সুতরাং তাদের কাছ থেকে কিনলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই কেনার একটা হয় যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই প্রতিনিধি, এইরকম কিনা, এই প্রেশারও কিনা আছে চীন থেকে সরে আসার? না, মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত হচ্ছে তুমি ইন্ডিয়া থেকে না, চীন থেকে না, পাকিস্তান থেকে না, আমার কাছ থেকে কিনবা। আমার শত্রুর কাছ থেকে কিনবা না, খালি আমার কাছ থেকে কিনবা এরকম না। হ্যাঁ, তুমি যে কোনো জিনিস আমার কাছ থেকে কিনবা, আমি কোত্থেকে দেবো সেটা আমার ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে ইউক্রেন থেকে গম ইম্পোর্ট করে সেই গম আমাকে এক্সপোর্ট করতে পারে, তাই না? এটা আমার দেখার বিষয় না। তাদের বক্তব্য হচ্ছে তার কাছ থেকে আমাকে কিনতে হবে। এখন তুরস্ক হচ্ছে ন্যাটোভুক্ত দেশ, তুরস্ক থেকে যদি আমি ওটা কিনি ড্রোনটা, তার কোনো সমস্যা নেই, বাংলাদেশ কোনো সমস্যা নেই, এই জন্য সমস্যা নেই যে মার্কিন এই ধরনের ড্রোন বানায় না, ড্রোনের পিছনে মার্কিন এই ধরনের ড্রোন বানায় না। মার্কিন যেটা বানায় সেইটা হচ্ছে একটা বিক্রি করলে মোটামুটি ধরেন ওইরকম 1 বছরের ড্রোনের যে প্রফিট, সেই প্রফিট কিন্তু মার্কিনের ওই একটা অস্ত্র বিক্রি করলে মার্কিন তুলে নিতে পারে, সেই জন্য সে ওখানে ওটা করবে। একটা F-16 যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাওয়াইতে পারে, একটা তো দেবে না, একটা স্কোয়াড্রন হিসাবে দেয়, হাফ স্কোয়াড্রন বা ফুল স্কোয়াড্রন। এক স্কোয়াড্রন যদি আপনি F-16 কেনেন, কিনতে রাজি হন, এই যে আপনি বোয়িং যেমন কিনতে রাজি হয়েছে, মার্কিনের না বোয়িংটা, হ্যাঁ, মার্কিনের বোয়িং কিনতে আপনি রাজি হয়েছেন 5 বছর ধরে, 6 বছর ধরে আপনি কিনবেন, 6 বছর ধরে আপনি মার্কিনকে প্রফিট দিতে থাকবেন। ঠিক সেরকম মার্কিন আর্মস যখন আপনি কেনা শুরু করবেন, তখন এই আর্মস এর সবচেয়ে বড় প্রফিটটা হচ্ছে যে এই আর্মস এর যে খুচরো কাঁচামাল, যে র মেটেরিয়ালস এবং যে স্পেয়ার পার্টস, সেইটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি মার্কিনের কাছ থেকেই নিতে হবে। আমার কাছে সেটা সুবিধা ছিল আমাদের বাংলাদেশের, যে পৃথিবীর সবচেয়ে কম দামে আমরা চীনা অস্ত্র কিনতাম এবং পৃথিবীর সবচেয়ে কম দামের চীনা স্পেয়ার পার্টসটা আমরা কিনতাম, এবং সেই স্পেয়ার পার্টস এর আবার আরেকটা সুবিধা ছিল, সেই স্পেয়ার পার্টস গুলো বাংলাদেশেই আমরা অ্যাসেম্বল করতে পারতাম। চীন আমাদেরকে এই ফ্যাসিলিটিটা দিয়েছিল, এটাও কিন্তু শেখ হাসিনার আমলে করা। তো সেই জায়গাটা থেকে এখন আমাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষি হতে হয় বাধ্য হয়ে, তাহলে আমাকে চীনের সাথে বন্ধুত্ব রাখা চলে না। আবার চীনের সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে আমাকে তাকে কিছু একটা দিতে হবে। আমার কি দেওয়ার আছে, রিক্ত আমি, নিঃস্ব আমি, এরকম বলে তো আর হাত তুলে গান গাইলে তো হবে না, আমার তো কিছু দিতে হবে। তখন আমি তাকে বললাম যে ওয়েল, আপনাকে আমরা একটা ড্রোন ফ্যাক্টরি এখানে করে দেন, আপনি এটা বানান, আপনি আমাদের এখানে ড্রোনটা বেচেন, এই ড্রোনটা আপনি ইউরোপ কোনো জায়গায় বেচতে পারবেন, আফ্রিকাতে বেচতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে পানি ফ্রি, আমাদের এখানে লেবার খুব সস্তায় পাওয়া যায়, আপনারা ইউজ করেন। করতেছে এইভাবে। একেবারে সঙ্গে থাকুন, আবার আসবো। একটা অংশ রয়েছে, ওই অংশ পরে এসে শুনবো আবার, আর একটু মনে হয় আপনার 5-7 মিনিট শুনতে পারবো। জিয়া ভাইয়ের কাছে শুনি। জিয়া ভাই, এই তুরস্কের প্রসঙ্গ যখন আসলো, তুরস্ক বাংলাদেশের রাজনীতিতে মারাত্মকভাবে নাক গলাচ্ছে, এটা গত 24 জুলাই আগস্টে এটা পরিষ্কার হয়েছে। তারা রোহিঙ্গা সংকট থেকে তারা কিন্তু নাক গলাচ্ছে, এবং তখন থেকেই, যেটা মঞ্জু ভাই বলছিলেন, এরদোয়ান বিশ্বের খলিফা হতে চায়, মুসলিমদের খলিফা,
বা মুসলিমদের নতুন নবী হতে চায়। তো এই যে তার নবী হওয়া বা খলিফা হওয়ার চেষ্টা, সেই চেষ্টায় তারা বাংলাদেশে তখন থেকেই কাজ করতেছিল। আর ২৪শে জুলাই তো তাদের বড় ভূমিকা ছিল। সেই তুরস্কে সম্প্রতি আপনার আমাদের সেনাপ্রধান গিয়েছেন। আপনার পরিচিত জন সেনাপ্রধান গিয়েছেন। নানাজন নানা কথা বলছে। আপনি আসলে কিভাবে দেখেন এটা? খুব সিম্পল এর মধ্যে যদি শুনি একটু। তুরস্ক তো বারবার আমাদের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেছে, কিন্তু আমি কোনো এক্সিকিউশন দেখিনি। তারা এর আগে বলেছিল যে রোহিঙ্গাদের ব্যাপারে তারা সমস্যার সমাধান করে দেবে, রোহিঙ্গাদের পাঠিয়ে দেবে, ইউনূস সাহেবও বলেছিলেন, কিন্তু আমরা কোনো প্রতিকার দেখিনি। সুতরাং আমি তুরস্কের কোনো কথাতে বিশ্বাস করতে পারি না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তারা বিশ্ব মোড়ল হতে চায়, সেটা তাদের সবসময় খায়েশ। কিন্তু আপনার দেখতে হবে কার সঙ্গে আপনি ডিল করতেছেন। এই আরডোয়ান যে জিনিসটা আছে, সে এই পর্যন্ত কত মানুষকে কচুকাটা করেছে সেটা দেখেন। বেশ কয়েক বছর আগের কথা, যখন সামরিক বাহিনীর একটা গ্রুপকে সে কচুকাটা করেছে তার দেশে। সুতরাং তাকে আপনি কিভাবে বিশ্বাস করেন? সুতরাং সেজন্য এই আমাদের দেশের মোল্লারা তার দ্বারস্থ হচ্ছে যে কিভাবে এইটা করা যায়। আপনি দেখেন চায়নাতেই চায়না তিয়ানমান স্কোয়ারে কত মানুষকে হত্যা করেছে? হত্যা করেনি? এই ইরানে ক্ষমতায় থাকার জন্য তারা কত মানুষকে হত্যা করেছে? কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা কিন্তু না। আবার দেখেন এই মোল্লারাই আবার ব্যালেন্স করার জন্য, ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে খোমেনির জানাজায় কিন্তু একটা গ্রুপকে পাঠিয়েছে, পাঠায়নি? সুতরাং তারা দ্বারস্থ হচ্ছেন। কিন্তু এই মানে আপনার টার্কি অলওয়েজ চায় যে তাদের যে আগে যে ছিল যে সাম্রাজ্য ছিল, যেটা অটোমান এম্পায়ার, সেই দিকে তারা হাত বাড়াতে চায়, কিন্তু এটা সম্ভব না। একটা সব দেশই তার নিজস্ব ভূখণ্ডের যে সীমারেখা আছে তার ভেতরে থাকতে চায় যতই, কিন্তু এটা আধিপত্য অলওয়েজ বিস্তার করতে চায় না। কিন্তু আমার প্রশ্ন আসছে যে অন্য জায়গায় যে সেনাবাহিনীর প্রধান এই ব্যাপারগুলো নিয়ে, উনি সামরিক ব্যাপারগুলি নিয়ে, উনি সামরিক বাহিনীর প্রধান, উনি তো সামরিক সচিব, মানে যেটা সচিব, সামরিক যে সচিব সেইটা না, উনি সেনাবাহিনীর প্রধান। কিন্তু এইগুলির সঙ্গে মানি ইনভলভ আছে। আপনার দেখতে হবে যে এটা কোত্থেকে আসতেছে, যে কেন এইটা সেনাবাহিনীর প্রধান যুক্ত হবে। এখানে তো ওই মন্ত্রণালয় আছে, তাই না? মন্ত্রণালয়ের সচিব আছে। আমাদের দেশে ব্যুরোক্রেটরা কথা বলে, ব্যুরোক্রেটরা আলোচনা করে, মন্ত্রী পরিষদে কথা হয়, তারপরে মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এইগুলি তো সামরিক বাহিনীর প্রধান, তার যাওয়ার কথা না বা তার আলোচনার বিষয় না আসলে। তারা ইনপুট দিতে পারে সরকারকে যে হ্যাঁ এটা কিনেন, এটা কিনেন না, এটা আমাদের দরকার, সেই ব্যাপারগুলি তারা ওই মন্ত্রণালয়কে জানাতে পারেন। কিন্তু এইটা সামরিক বাহিনীর প্রধানের এটা এখতিয়ারের ভিতরে পড়ে না। আরেকটা জিনিস মঞ্জু ভাই বললেন যে এমওইউ হচ্ছে যে ওকে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, একটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট, যে সেটা তার মানলো না, মানলো কোনো দরকার নাই না। আর জনগণকে ধোঁকা দেওয়ার জন্য সরকার এই ধরনের চুক্তি করে যে ওকে আমরা জনগণকে বুঝাই যে চাইনিজ ইনভেস্টমেন্ট আসছে। আপনি দেখেন যে বিডার যে যে চেয়ারম্যান, সে তো প্রথম থেকে আসার পর এখনো আছে, কিন্তু সে এই পর্যন্ত কোনো পৃথিবীর কোনো দেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসেনি, আনতে পেরেছে? আসেনি কিন্তু। সুতরাং এই ইনভেস্টমেন্ট মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে বারবার বিভিন্ন জায়গায় দিয়ে এই ধরনের এমওইউ সাইন করছে, যেটার কোনো মূল্য নেই, যেটা দিয়ে সে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট আনতে হলে তাকে আগে যে দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা সৃষ্টি করতে হবে, মানুষের নিরাপত্তা বিধান করতে হবে। মানুষ যেখানে, যে কোনো দেশ, আপনি যেখানে ইনভেস্ট করবেন, আপনার আগে চিন্তা থাকবে যে এই টাকাটা আমি যে ৫ টাকা ইনভেস্ট করছি, এই ৫ টাকা আমার ফেরত আসবে কিনা। যদি আমার ৫ টাকা ফেরত না আসে, আপনি কখনো কোনো অবস্থাতে ইনভেস্ট করতে যাবেন না। সুতরাং পৃথিবীর সব দেশে ইনভেস্টার, আপনারা দেখেন বাঙালি একজন যে অস্ট্রেলিয়াতে থাকে, সে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করতে, কারণ কি? কারণ ইন্ডিয়া তাকে ওই নিরাপত্তা বিধান করবে যে তার প্রতিষ্ঠানে। আমাদের দেশে কি হয়েছে, সরকার পরিবর্তন হলো, আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় হামলা হলো। তার মানে আপনার গাজী টায়ারের মতো, যেখান থেকে আমাদের 80% না 90% টায়ার আমাদের দেশে উৎপাদন হতো, সেইটাকে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং আপনি কি সেই দেশে ইনভেস্ট করবেন? করবেন না কোনো অবস্থায়। তারপরে হচ্ছে যে আরেকটা বড় জিনিস হচ্ছে যে এই বিদ্যুতের সঙ্গে সবকিছু যুক্ত। আপনি তাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবেন কিনা? যদি দিতে না পারেন, সে কেন ইনভেস্ট করবে?
আর একটা দেখেন যে ড্রোনের ব্যাপারটা মঞ্জু ভাই যেটা বলছিলেন, আমি কেন টার্কির কাছে যাব? আমার চায়না টেকনোলজি ইজ অনেক এগিয়ে, টার্কির টেকনোলজি অনেক নিচেদের টেকনোলজি সেক্টরে। যদি আমেরিকার সঙ্গে কেউ মানে হেড টু হেড যেতে পারে সেটা হচ্ছে চাইনিজ টেকনোলজি। এখন আপনি একটা ভালো টেকনোলজি যেখানে আছে, যেখানে 1 নম্বর টেকনোলজি তাদের বেটার, 2 নম্বর তারা কম কম মূল্যে দিতে পারবে, তাহলে আমি কেন টার্কির কাছে যেতে চাইবো বা টার্কির কাছে কেন যাব? কারণ এখানে হয়তো টাকার খেলা হতে পারে। সেনাবাহিনীর জেনারেল হয়তো ওয়াকারুজ্জামান হয়তো মনে করতে পারে এখান থেকে আমার হিউজ টাকা ইনকাম হতে পারে। কারণ একটা ডিলে প্রচুর টাকার ব্যাপারগুলি আছে। প্লাস হচ্ছে যে আমি ওই টেকনোলজি কেন নিব যাদের কোনো আপনি পৃথিবীতে কোনো দেশে দেখাতে পারবেন যে তাদের টেকনোলজি, মানে টার্কিশ টেকনোলজি কেউ ব্যবহার করে? দেখাতে পারবেন না। সুতরাং আমি তার কাছে তার দ্বারস্থ কেন হব? তার দ্বারস্থ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং আমার যদি যেতে হয় তাহলে আমেরিকান টেকনোলজি যেতে পারেন, চাইনিজ টেকনোলজি, অন্য দেশের টেকনোলজি। কিন্তু মঞ্জু ভাই আরেকটা জিনিস বললেন যে বোয়িং এন্ড এয়ারবাস পৃথিবীতে 2টা প্লেন কোম্পানি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার যেখানে মার্কেটে আমি ঢুকতে পারবো, মার্কেট আমার বড় আছে, আমি সেইখান থেকে জিনিস কিনবো। তখন তাদেরকে বলতে পারবো যে আমার জিনিস বেশি কিনো। কারণ আর যদি ধরেন এয়ারবাস, ফ্রান্সের মার্কেট খুবই ছোট, আমি কেন ফ্রান্সে এয়ারবাস কিনতে যাবো? আমি এই জায়গাটা সবসময় আর্গুমেন্টটা দেই যে আমি এয়ারবাস কেন কিনবো? আমার ফ্রান্সের মার্কেট খুবই ছোট মার্কেট। সেখানে তো আমি একটা এয়ারবাস কিনলে সে তো আমার ওই পরিমাণ বাংলাদেশি প্রোডাক্ট কিনছে না। অথচ আমেরিকার মার্কেটে ওর চেয়ে বেশি প্রোডাক্ট আসতে পারে বাংলাদেশ থেকে, আমরা স্বল্প মূল্যে দিতে পারি এবং আমেরিকাকে কনভিন্স করা সম্ভব হবে যে হ্যাঁ আমরা তোমাদের বোয়িং কিনছি, তোমরা আমাদের গার্মেন্টসে। কিন্তু সেইটা করে নাই, সেটা বিফল হয়েছে, সম্পূর্ণ ব্যর্থ। এবং এই একতরফা চুক্তি হয়েছে, যেটা এই আপনার চুক্তি, সেটা আপনি দিচ্ছেন, আমাকে দিলেন কেন? আমি তো বলি নাই যে আপনি সাইন করেন, আপনি সাইন করছেন, সেটা দায়ভার আপনাদের। এইটা বর্তমান সরকারেরও, কারণ তাদের সম্মতিতেই এই চুক্তিগুলো হয়েছে এবং তাদের সম্মতিতেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী রাখা হয়েছে, কারণ এইটার যাতে এক্সিকিউশন হয়। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে, কিন্তু আমি এয়ারবাস কেনার সম্পূর্ণ বিরোধিতা করি এবং সবসময়ই করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো রাজনৈতিক না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মার্কেটটাকে দেখতে হবে, যে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে, কোথায় আমার জিনিসপত্র যেতে পারবে এবং কোথা থেকে আমি বেশি এক্সপোর্ট করতে পারবো, আমি সেইখান থেকে জিনিস আনবো। যে তাদেরকে যদি কনভিন্স করে আমাদের যদি গার্মেন্টস সেক্টর থেকে অন্য যে সেক্টরগুলি আছে সেইখান থেকে যেতে পারে, তাহলে কি আমাদের একদিকে শ্রমবাজার আমাদের মানে আনএমপ্লয়মেন্ট কমতে থাকবে, দ্বিতীয়ত আমাদের এক্সপোর্ট বাড়তে থাকবে। সুতরাং এই দুইটা মাথায় রেখে আমাদের ডিলিং গুলো করা। টার্কি আমাদের কাছে কিছু নিবে না, টার্কি উল্টা আমাদের ঘাড়ে চাপাই দিবে। সুতরাং টার্কিতে কেন যাব আমাকে বলেন? ইভেন চায়নাকে যদি আমি শর্ত দেই যে ঠিক আছে আমি চায়নাতে করব, কিন্তু আমার তার এই ইনভেস্টমেন্ট লাগবে, আমার এখানে জব ক্রিয়েট হতে হবে 1 নম্বর, 2 নম্বর তারও আমার থেকে কিছু জিনিস কিনতে হবে। সে গার্মেন্টস সেক্টর কিনুক বা অন্য সেক্টর কিনুক, যেটা আমার সামর্থ্য আছে। ওষুধ আমরা কম দাম, আমাদের ওষুধের হিউজ বাজার আছে, তাই না? তাহলে টার্কিকে বলুক যে আমাদের ওষুধ, আমরা তোমাদেরকে ওষুধ সাপ্লাই দিব। বা আমেরিকাকে বলতে পারতো না যখন চুক্তিগুলো হয়েছে যে দেখো এফডিএ অ্যাপ্রুভাল, ইন্ডিয়াতে অনেকগুলো ফ্যাক্টরি আছে, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যাদের এফডিএ অ্যাপ্রুভাল আছে, বলতো যে ঠিক আছে আমরা জায়গা দিচ্ছি, তোমরা এখানে এফডিএ অ্যাপ্রুভ 10টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দাও, যেখানে তোমাদের তদারকিতেই এই ওষুধগুলো বানানো হবে, যেটা আমাদের দেশে যাবে। করতে পারতো না জেনেরিক? আপনি যদি দূরদর্শী হন তাহলে আপনি এইগুলো তুলে ধরবেন। আর যদি আপনি মনে করেন যে না এগুলা আমার দরকার নেই, আমি দেশটাকে টাকা ইনকাম করার জন্য, তাহলে আপনি এইগুলো চিন্তা করবেন না। আর যদি আপনি দেশকে ভালোবাসেন তাহলে এইগুলো চিন্তা করে এইগুলি আগে তুলে ধরতেন যে না, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ এবং তারা ভালো, তারা ইউরোপে সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি ছিল। কিন্তু তাহলে কেন এইগুলি করলেন না, যে এফডিএ অ্যাপ্রুভালের জন্য যে আমাদের 12টা ইপিজে জোন আছে, তাই না? সেইখানে এক একটা জায়গায় 12টা ফার্মাসিউটিক্যাল, প্রতিটা যে বিশেষ করে ইনসেপ্টা,
বেক্সিমকো, আপনার স্কোয়ার থেকে শুরু করে যেগুলো আছে তাদের সঙ্গে বসাই দিতেন যে না ঠিক আছে কিভাবে আমরা এটা পেতে পারি তোমরা দেখো, একেবারেই আরো জানা কিন্তু এইগুলিকে সংযোজন করা হয়েছিল, করেনি, কারণ তারা তো আসছিল লুটে পেটে খেতে। এবং তারা এখন সরকার যারা আসছে তারা শুধু লুটে পুটে খেতে না, তারা আসছিল যে তাদেরকে তো দায়িত্বই দেওয়া হয়েছিল আমেরিকার পারপাস সার্ভ করার জন্য আসা। না এইটা শুনে আমেরিকার পারপাস, কিন্তু আমেরিকা তো বলে না যে তুমি কোনো কিছু চাইবা না। আমেরিকা দরকার কি আপনি কেন মেনে নিলে, আপনি কেন বললেন না এই কথাগুলো? এইগুলোর জন্য ভীষণ আর মিশন লাগে যে শুধু বলে দিলাম যে আই হ্যাভ এ প্ল্যান, সেটা হলো না। আপনি যদি দূরদর্শী, আপনি যে প্ল্যানটা যদি না থাকে, প্ল্যান থাকে যে ওকে আমি দেশকে এইখান থেকে এইখানে নিব, তাই না? নিতে গেলে আপনার কি এক নাম্বার আপনার আনএমপ্লয়মেন্ট কমাতে হবে। তার মানে কি আনএমপ্লয়মেন্ট কমাতে গেলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন বাড়াবেন আবার ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। 2 নাম্বার, তা যখন আপনি আনএমপ্লয়মেন্ট কমবে তার মানে কি আপনার জিডিপি বাড়তে থাকবে। সুতরাং একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আপনার সেই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে শুধু সরকার প্রধান হলে হবে না। এই সরকার প্রধান হওয়ার জন্য যে জিনিসগুলো চিন্তায় মাথার ভিতর রাখতে হয় সেই জিনিসগুলো রাখতে হবে। ধরেন আমার 3 বছরের একটা প্ল্যান আছে, আমার 5 বছরের প্ল্যান আছে, আমার 10 বছর, 25 বছর, 50 বছর, 75 বছর। আমি 75 বছর বাঁচবো না, কিন্তু আল্লাহ হয়তো আমার তার আগে নিয়ে যেত, কিন্তু আমাকে ওই 75 বছরের প্ল্যানটা দিতে হয়েছে আমি যেখানে কাজ করি এখন দিতে হচ্ছে, কারণ আমি 75 বছরে আরেকজন যাতে ইউ হ্যাভ টু থিঙ্ক এ হেড অফ ইউ। রাইট, আর সেটা না করতে পারে তাহলে সরকার প্রধান বা মন্ত্রী হওয়ার কোনো দরকার নেই। তাহলে আপনি ছেড়ে দেন, যে এইরকম চিন্তা করতে পারে তাকে দেন। খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনি, এই যে আমাদের আমি আগে একটা প্রশ্ন ছিল, যে আগের প্রশ্নটা হলো যে বাংলাদেশ ভারত সম্পর্ক তাহলে কোথায় দাঁড়ালো, এই উপদেষ্টার সফরের মধ্যে দিয়ে আসলে কোনো উন্নতি হবে কিনা, আর আমাদের সেনাপ্রধান তুরস্ক সফরটাকে আপনি কিভাবে দেখছেন? শুধুই একটা সফর নাকি বাংলাদেশের রাজনীতি যে নানা ইকুয়েশন চলছে এখন সেগুলোরই কোনো কিছু এখানে আছে কিনা, আপনার কাছে আপনার বিশ্লেষণটা শুনি। প্রথমে আমি তুরস্কটা নিয়ে শুরু করি। আমাদের সেনাপ্রধানের তুরস্ক সফরটা খুব সিগনিফিকেন্ট। এর আগে আপনি কতগুলো ভাইটাল মানুষের নাম দেখেন, সেই সফরগুলো দেখেন। একটা হলো চাকসু ভিপি, তিনি ইউনূস আমলে গত 24 আগস্ট সেপ্টেম্বরের দিকেই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসের ভিতরে যে কোনো একটা সময়, আমার ঠিক এক্সাক্ট তারিখটা মনে নেই, তিনি সফর করেছেন দলবল সহ। এবং এই যে বিডার চেয়ারম্যান আশিক সাহেব, তুরস্ক থেকে বাংলাদেশে 1 টাকার ইনভেস্টমেন্ট হবে না যদি ওই ড্রোন কারখানাটা বাদ দেওয়া হয়। আর কোনো ইনভেস্টমেন্ট তো নেই। একটা টিস্যু পেপার বানাবার কারখানাও তারা এখানে কিন্তু বানাবেন, তাই না? মিনারেল ওয়াটার এখানে বোতলজাত করানো, যেটা সবচেয়ে কম পয়সায় হয়, সেটাও কিন্তু তারা এখানে করবে না। কিন্তু বিডার চেয়ারম্যান সেখানে যে আমরা দেখেছিলাম ছবিতে, পত্র পত্রিকায়, যে আপনার AK-47 টাইপের রাইফেল বা তুরস্কের মডেলের রাইফেল, তুরস্ক মডেলের রকেট লঞ্চার তিনি হাত দিয়ে বেশ এম করে ছবি তুলে পোজ দিয়ে ছবি তুলেছেন। কেন? উনি ইনভেস্টমেন্ট সেক্টরের কাজ করেন, ইনভেস্টমেন্ট সেক্টরের দায়িত্বে আছেন। উনি পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনবেন। সেটা জিয়া ভাই যেটা বললেন যে লবডঙ্কা, তার ফলাফল হচ্ছে 0। ইউনূসের মতন 0000000। তাহলে ওই যে তুরস্কের একটা বিশেষ জায়গায় যে বিশেষভাবে ছবি তোলা, এই জিনিসগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট। তা এরপরে ধরুন আপনার এই যে আরো যে লোকগুলো যাতায়াত করেছে, যাদের একই সময় তো পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন, এটা কি হয় কোন গণতান্ত্রিক রাষ্ট্রে? এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরাই গণতন্ত্র খতরামে। কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করব, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করব। কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো। কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে?
ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল আপনারা তো নিজেই সাক্ষী। আমি তাদের কি জবাব দেবো? আমার বাড়িও তো গুড়িয়ে দিয়েছিল। তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না। তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সম্রাট বলে ভাই আমরা অত নীতি কথা মানতে রাজি না, আমার বাড়ি ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরা হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তাকে? আপনি কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছে, আমরা সেই বিষয়টা না গেলে এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত এই জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল? আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না। আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবে আমরা হইলাম ভারতের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এরা ইহুদির দোষর। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন তারা বললো 2000 শহীদ হয়েছে, তার দাবি করলো। আর চিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি দাঁড়াইলো? জুলাই তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ। কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে ওই তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে, সেই মামলায় অনেকে আসামি হয়ে আছে, কারো রায় হয়ে আছে। কিরকম একটা কি জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মস্করা, আন্দোলনের নামে মস্করা, রাজনীতির নামে কি ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতা এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সে তো কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে, কিন্তু আমরা 850 উপরে কেউ আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে। ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে পালে পালে পঙ্গপালের মতো একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন। এরা না পালিয়ে এদের উপায় নাই, কারণ তারা এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না, এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসাবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকা এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকা এসেছে। এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে, এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে। এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে
সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ মানে থাকে। কার 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নেই। আমাদেরকে তো 5 তখন চেতনার গল্প শুনেছেন? তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে? তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেই না 5 তারিখ হয়ে গেল তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর করাচি। যেই না 5ই আগস্ট ঘটে গেল তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5ই আগস্টের ঘটনা ঘটে গেল তখন ওই যে বৈষম্য মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে, তারা এসে মুক্তিযুদ্ধের গলায় চেতনা। কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো জুলাই। হ্যাঁ, এগুলো তো এখন দিনকে দিন তো মানুষ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স। আমাদের দেশের জন্য এখন ভারত, আমেরিকা এবং চীন 3টা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তারেক রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করে। আপনার কাছে কি মনে হয়, তিনি কি 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি তো সফর করলেন, এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মোমেন্ট মেহেদী সম্ভবত নতুন বিকল্প ধারা, এরকম কিছু তার নাম, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনিতে করে নাই। সেই মোমেন্ট মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো। কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে। তো আপনি এটা সরাসরি, আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই। এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মোমেন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকে মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতিক হয় না। কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল
লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইলো ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইলো আমেরিকার, বিরোধী দল হইলো পাকিস্তানি। তো এই যে কথাগুলো মানুষ বলে, এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ? একজন। আমাদের বাংলাদেশের একজন সরকার উপদেষ্টা রয়েছে, তার নাম জাহেদ। যে জাহেদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা, তাহলে তো দেশের এই অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো আর নাই, কেউ কথা বলে না, এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলুক, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা, সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরত থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী মাঠে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই, ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যাই, আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চাহে থাকুক, চাহে না থাকুক। কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। কারণ লজ্জাই যদি থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ করে নির্বাচন করতো না, শুধু এখানেই খান্ত নয়, তারা এও বলতেছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না। মানে খালি বিল্ডে গোল দিতেছে। অর্থাৎ ভাই আগে দল ঘোষণা করে দিলে তো যে তোমার তারেক রহমান ঘোষণা করে দেখ যে বিএনপির এত পার্সেন্ট চেয়ারম্যান, জামাতের এত পার্সেন্ট চেয়ারম্যান, আমার ভাবির পোলাদের জন্য এত পার্সেন্ট, আগে এটা ঘোষণা করে দেখ। তো এগুলো তো মানুষ দেখতেছে। তার মানে কি? এদের মাথার জোর নাই, এদের মুরুদ নাই, এদের গণতান্ত্রিক না যোগ্যতা আছে, না গণতান্ত্রিক আগ্রহ আছে। এগুলো মিথ্যা কথা। এরা অর্থাৎ এই 2024 সালের 5ই আগস্টের পরে এই তথাকথিত জুলাই আন্দোলনের যারা পৃষ্ঠপোষক এবং জুলাই আন্দোলনকারী, তারা প্রমাণ করে দিয়েছে যে এরা কেউ গণতান্ত্রিক নয়। এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী যে তা নয়, এটা তো প্রমাণিত। এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না, এরা সরাসরি মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি 72 সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার মানে কি? এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন আপনি অন্তত গণতান্ত্রিক এটা তো দাবি করবেন, সেটা তো আপনি পারেন নাই। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে দলের সমর্থক 5-6 কোটি, আপনি তাকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আপনি চালাবেন? আর এটা তো আপনি তাহলে গণতান্ত্রিক নন। আপনি স্থানীয় নির্বাচনেও আপনি অংশগ্রহণ করতে দিবেন না আওয়ামী লীগকে। তার মানে কি? তার মানে হলো আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এগুলো আপনাদের মুখের কথা, বাজে কথা, এটা ফাত্রামি ছিল। এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন, কোটার জন্য আন্দোলন, মিথ্যা কথা। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, আজকে 63% কোটা। কোথায় কোটা নেই? তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে। অর্থাৎ আপনি বললেন যে আমি চা খাবো না, এর বিরুদ্ধে আপনি আন্দোলন। আপনি এসে চা না কফি সহ খাওয়া শুরু করলেন, পাল্টিতে চা খান। কিন্তু মিথ্যা কথা। জনগণের সাথে ধোকা, নিজের সাথে ধোকা, জাতির সাথে ধোকা, পৃথিবীর সাথে ধোকা। তো এই ধোকাবাজ কতদিন ক্ষমতায় থাকবে? ধোকাবাজ দিয়ে করে আপনি শোনেন, ছলে বলে কৌশলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, বলেও থাকতে পারবেন, কৌশল থাকতে পারবেন। শুধু ছলে কি থাকতে পারবেন? এরা তো ছল। শুধু ছল করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বরং এই 4 মাসে বিএনপি, আমি বলছি না সারা বাংলাদেশে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি নিজেও বা এখানে যারা দর্শক আছেন, 4টি জেলা, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো 4টি জেলা আপনি গবেষণা করেন, মাত্র 7 দিন আপনি খোঁজ নেন, খবর নেন যে বিএনপি 2024-এর এই 12ই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা কতটুকু নেমেছে আপনি দেখেন তো। আগামী আর 4 মাসে এই সরকার তো কোনো জনপ্রিয়তাই থাকবে না। শেখ হাসিনা যদি ঘোষণাও না দিত, 27 সালে এই সরকার পড়ে যেত। শেখ হাসিনা
তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বর আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে এই সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। পরে দেখলাম না, 28 পর্যন্ত টিকবে না, এখন দেখি 27ও টিকবে না। কারণ এটা কেন বলেছে? কারণ তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি বলেন তো তারা কি জনগণের সামনে তারা কি এনেছে, তারা কি বলতে সাহস পেয়েছে আমরা দেশের জন্য এটা করতেছে? এই কথা বলার তাদের সাহস তাদের নাই, মিথ্যা আশ্বাসও দিতে পারে নাই। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, তার তো স্বপ্ন দেখাতে পারে না। কি বলেছে বলেন? 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বেড়েছে, এই 4 মাসে 4 ইঞ্চি 4 জনের চাকরি হয়েছে নতুন। হ্যাঁ হয়েছে, কিছু সরকারি চাকরি তারা জোর করে নিজেদের লোক ঢুকেছে, ওটা আলাদা বিষয়। আপনি দেখান এই 4 মাসে তারা 4 টাকা বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে ভাই। 4 মাসে 4টা তো দূরের কথা, একটা ফ্যাক্টরি বন্ধ ঠেকাইতে পারছে, নতুন ফ্যাক্টরি করবে তো দূরের কথা, তারা বন্ধই ঠেকাইতে পারতেছে না। তো এই সরকারের কি অবস্থা হবে? জনগণ কেন তাদের প্রতি আস্থা রাখবে? আপনি আমাকে বলেন, এটা কি হয়? এইভাবে দেশ চলে?